আমরা আজকে পড়বো সেন্ট্রিফুগাল পাম্প। সেন্ট্রিফুগাল পাম্পের হচ্ছে কি সর্বপ্রথমে জানতে হবে যে পাম্পটা কি, হোয়াট ইজ পাম্প। সর্বপ্রথমে পাম্প জানতে হবে, পাম্প কাকে বলে। আমরা জানি ফ্লুইড মেশিন অনেকভাবে ভাগ করা যায়, তার মধ্যে হচ্ছে কি একটা মেশিন হচ্ছে কি তোমার সেন্ট্রিফুগাল পাম্প। এর আমরা কি কি পড়বো, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেন্ট্রিফুগাল পাম্প কিভাবে কাজ করে এবং তার হচ্ছে কি কম্পোনেন্ট, কি কি কম্পোনেন্ট আছে এবং কি কি প্রত্যেকটা কম্পোনেন্ট, তার যতগুলো কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলোর কাজটা কি এবং কিভাবে সেটা কাজ করে। সবার প্রথমে জানতে হবে কি যতগুলো ফ্লুইড মেশিন আছে সবগুলোই হচ্ছে কি ফ্লুইড মেকানিক্সের অ্যাপ্লিকেশন। তার মানে কি ফ্লুইড মেকানিক্সের যতগুলি তোমার ল আছে সেই লগুলি অবশ্যই হচ্ছে কি এই অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, নাহলে কিন্তু তোমার এই মেশিনগুলো বা এই যে অ্যাপ্লিকেশন যেখানে করা হচ্ছে সেগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না। যেমন ধরো টারবাইন বা ধরো তুমি সেন্ট্রিফুগাল পাম্প বা রেসিপ্রোকেটিং পাম্প, যত টাইপের ফ্লুইড মেশিন আছে সবগুলোতেই হচ্ছে কি ওই লগুলো, যদি ঠিকঠাক লগুলো মেনে না চলে তাহলে কিন্তু কাজ হবে। তো সর্বপ্রথমে জানতে হবে কি কি ল আছে। প্রথম ল হচ্ছে কি তোমার কন্টিনিউটি ইকুয়েশন, যেটাকে আমরা বলি কি তোমার কনজারভেশন অফ মাস, মানে মাসের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, যেখানে মাসটা তোমার হচ্ছে কি ফিক্সড। এটাকে আরেকটা ভাবে বলা যায়, সেটাকে হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। ঠিক আছে, এবং এর ম্যাথমেটিক্যাল হচ্ছে কি তোমার সূত্র হলো কি ডিসচার্জ কনস্ট্যান্ট। এই ডিসচার্জ কনস্ট্যান্ট দুটো ভাবে করা যায়। ডিসচার্জকে আমরা কিউ দিয়ে লিখছি, ডিসচার্জ কনস্ট্যান্ট এরিয়া ইন্টু ভেলোসিটি করা যায়। আরেকটা হচ্ছে কি তোমার দুটো টাইপের হচ্ছে কি তোমার ডিসচার্জ কনস্ট্যান্ট করা যায়। একটা হচ্ছে কি ভলিউম ফ্লো রেট, রেট মানে আমরা কি জানি টাইম, মানে ভলিউম বাই টাইম যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি কি সেটাও একটা ডিসচার্জ। ঠিক আছে, এক সেকেন্ডে কত ভলিউম হচ্ছে কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে তোমার হচ্ছে ডেলিভার হলো। আরেকটা হচ্ছে কি মাস ফ্লো রেট, এটাও ডিসচার্জের আরেকটা তোমার হচ্ছে কি এক্সপ্রেশন, যেখানে মাস ফ্লো রেট মানে কি ভলিউম ইন্টু যদি ডেন্সিটি করে দিই, আর যেহেতু রেট আছে বাই টাইম, ভলিউম ইন্টু ডেন্সিটি মানে মাস বাই টাইম। ঠিক আছে, এবার এই দুটো ফর্মুলাই কিন্তু কন্টিনিউটি ইকুয়েশন বা হচ্ছে কনজারভেশন অফ মাস বা ডিসচার্জ কনস্ট্যান্টে ইউজ করা হয়। একটা হচ্ছে ভলিউম ফ্লো রেট, একটা হচ্ছে মাস ফ্লো রেট, ভলিউম ইন্টু ডেন্সিটি বাই টাইম। এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, কোন ফর্মুলাটা কোথায় ইউজ করবো, কারণ অনেক টাইপের মেশিন আছে, কখনো এই ফর্মুলাটা ইউজ করা হয়, কখনো এই ফর্মুলাটা ইউজ করা হয়, এটা জানতে হবে। সবার প্রথমে হচ্ছে কি ভলিউম বাই টাইম। ঠিক আছে, আর একটা হচ্ছে কি ভলিউম ইন্টু ডেন্সিটি বাই টাইম বা ডেন্সিটি। যেসব ফ্লুইডের, আমরা জানি ফ্লুইড দুটো টাইপের আছে। এক্সাম্পল যদি ধরি তাহলে প্রথমত হচ্ছে একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে গ্যাস বা হচ্ছে এয়ার। তাহলে আমরা জানি ওয়াটার হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড। ইনকম্প্রেসিবল মানে কি যাকে কম্প্রেস করা যায় না। কম্প্রেস করলে আমরা কি হয়, কম্প্রেস করলে হচ্ছে কি ডেন্সিটিটা তোমার চেঞ্জ হয়ে যায়। কোনো ভলিউমকে আমি যদি কম্প্রেস করি ফোর্স দিয়ে তাহলে তার ভলিউম কমে যায়, তার মানে ডেন্সিটি বাড়ে। তাহলে যেসব ফ্লুইডের ডেন্সিটি চেঞ্জ হয় সেসব ক্ষেত্রে আমরা কিন্তু এটা ইউজ করব, আর যেসব ফ্লুইডের ডেন্সিটি চেঞ্জ হয় না সেসব ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, এই কারণ হচ্ছে ডেন্সিটি যার চেঞ্জ হয় না তার এখানে ডেন্সিটি ইনটু করার কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, যাদের চেঞ্জ হয় তাদেরটাই একমাত্র ফর্মুলায় দেওয়া থাকবে, দিতে হবে। যাদের চেঞ্জ হয় না তাদের দেওয়ার দরকার নেই। তাহলে যদি ওয়াটার রিলেটেড যদি মেশিনসের কথা ভাবি তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব, কারণ তাদের ওয়াটারের ডেন্সিটি খুব একটা চেঞ্জ হয় না, আইডল ফ্লুইড ধরা হয়। তাহলে ওয়াটারের ডেন্সিটি চেঞ্জ না হলে তাহলে ওয়াটারের ফর্মুলাগুলোতে মানে কন্টিনিউটির ফর্মুলায় ডেন্সিটির কোনো কাজ নেই। ডেন্সিটি যেহেতু কনস্ট্যান্ট। যেমন তুমি ধরো ওয়াটার টারবাইন, ওয়াটার যেসব মেশিন ওয়াটার হ্যান্ডেল করে তাদের ক্ষেত্রে এইটা ইউজ করতে হয়। আর যেসব ক্ষেত্রে গ্যাস হ্যান্ডেল করে, গ্যাসের ডেন্সিটি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, কারণ ভলিউমটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, এই জন্য সেই ক্ষেত্রে আমরা কি করি ডেন্সিটিটাকে
বুঝে গেলাম যে যেহেতু সেন্ট্রিফুগাল পাম্প ওয়াটার হ্যান্ডেল করে, যেহেতু ওয়াটার ওয়াটার তোমার হচ্ছে হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক মানে হচ্ছে কি ওয়াটার, তাহলে হাইড্রোলিক মেশিন হচ্ছে কি তোমার ডেন্সিটিটা ফিক্সড। তাহলে এই জন্য আমরা এই ক্ষেত্রে এই ভলিউম ফ্লো রেট বা হচ্ছে ভলিউম বাই টাইম এটা ইউজ করবো। হ্যাঁ, ভলিউম বাই টাইমটাকে আরেকটা ভাবে লেখা যায়, যেটা আমরা অলরেডি ফাইনাল এক্সপ্রেশনে লিখে দিচ্ছি এরিয়া ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, এবার তুমি বলো এরিয়া ইন্টু ভেলোসিটি আর ভলিউম বাই টাইম এই দুটো কিন্তু একই জিনিস। যেমন ধরো এরিয়া, এরিয়া মানে কি এরিয়া ইন্টু ভেলোসিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফর্মুলা আছে। এরিয়া মানে কি, এরিয়া আমরা জানি। ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি এক সেকেন্ডে কত ডিস্টেন্স সে অতিক্রম করেছে, সেইটাই হচ্ছে কি আমার ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স বাই টাইম, তাহলে এরিয়া ইন্টু ডিস্টেন্স মানে কি, এরিয়া ইন্টু ডিস্টেন্স মানে কি, এরিয়া ইন্টু ডিস্টেন্স মানে হচ্ছে ভলিউম বাই টাইম। তাহলে আমার বুঝতেই পারলাম যে এই ফর্মুলাটা হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা দুটো একই জিনিস। ঠিক আছে, এবার ওয়ার্কিং প্রিন্সিপালে আমরা চলে আসি। এছাড়াও আরেকটা আছে, একটা গভর্নিং সূত্র হচ্ছে কি তোমার কন্টিনিউটি ইকুয়েশন বা কনজারভেশন অফ মাস, আরেকটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, আর আরেকটা আছে কনজারভেশন অফ মোমেন্টাম। সবগুলোই একটা একটা করে আসবো। তার আগে আমরা হচ্ছে কি ওয়ার্কিং প্রিন্সিপালটা পড়ে ফেলি, তারপর আস্তে আস্তে আমরা ওইদিকে যাচ্ছি। আচ্ছা, সেন্ট্রিফুগাল পাম্পের স্ট্রাকচারটা এরকম দেখতে। ঠিক আছে, সেন্ট্রিফুগাল পাম্প যেহেতু আগে বলে নিই যে পাম্প কাকে বলে। পাম্প, ঠিক আছে, আমরা সবাই জানি এই নেচারে হচ্ছে একটা প্রসেস খুব হচ্ছে কি স্পন্টেনিয়াসলি হয়, মানে হচ্ছে কি তোমার ন্যাচারালি হয়, করতে হয় না, প্রসেসটা হয় অটোমেটিকলি। সেটা হচ্ছে কি হাই এনার্জি লেভেল থেকে লো এনার্জি লেভেল, এটা অটোমেটিকলি হয়। হ্যাঁ, এটাকে করতে হয়। যেমন হচ্ছে কি হাই প্রেশার থেকে লো প্রেশার, হাই প্রেশার থেকে লো প্রেশার অটোমেটিকলি ফ্লো করবে। হ্যাঁ, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার অটোমেটিকলি ফ্লো করবে। হ্যাঁ, হাই কাইনেটিক এনার্জি থেকে লো কাইনেটিক এনার্জি অটোমেটিকলি করবে, মানে হাই লেভেল থেকে অটোমেটিকলি লো লেভেলে ফ্লো করে। এটা হচ্ছে কি এই নেচারের হচ্ছে কি তোমার নিয়ম। কিন্তু যখনই আমাকে অপোজিটটা করতে হয়, অপোজিটটা মানে কি লো থেকে হাই করতে হচ্ছে, লো লেভেল থেকে হাই লেভেলে আমাকে যদি সাপ্লাই করতে হয়, তাহলে কি হবে, লো এনার্জি লেভেল থেকে হাই লেভেল এনার্জিতে আমরা করছি। এটা কিন্তু ন্যাচারাল প্রসেস না, বা নেচারে এই প্রসেসটা হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে মানে আমাদের হচ্ছে কি ডোমেস্টিক লাইফ বা ঘরোয়া কাজে বা হচ্ছে ইন্ডাস্ট্রির কাজে অনেক সময় এটা লাগে যে লো এনার্জি লেভেল থেকে হাই এনার্জি লেভেলে যদি কিছু ডেলিভার করতে হয়, কিছু ট্রান্সফার করতে হয়, তাহলে কিভাবে করব, সেই মেশিনগুলো আমরা ইঞ্জিনিয়ার হিসাবে সেগুলো কিন্তু আমরা তৈরি করে ফেলি। কিন্তু এর প্রিন্সিপালটা কি, আমরা জানি হাই থেকে লো অটোমেটিক লো হয়, কিন্তু লো থেকে হাই হয় না। এটা কিন্তু বিভিন্ন ল বলে দিচ্ছে যে হয় না। এটা যখনই আমরা লো থেকে হাই লেভেলে যাব, তখনই কি করতে হবে, আমাকে এক্সটার্নালি বাইরে থেকে আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে, বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে, তাহলেই লো থেকে হাই হবে, এছাড়া হবে না। আমি যদি অটোমেটিকলি করি তাহলে হবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। এবার সেন্ট্রিফুগাল পাম্প, যেহেতু পাম্প মানে কি, পাম্পিং মানে হচ্ছে কি লো লেভেল থেকে হাই লেভেলে হচ্ছে কি তোমার ট্রান্সফার করা, কিছু ট্রান্সফার করা। যেহেতু সেন্ট্রিফুগাল পাম্প করছে, তাহলে আমি ধরবো যে ওয়াটার লো এনার্জি লেভেল থেকে হাই এনার্জি লেভেলে ট্রান্সফার করা, মানে হচ্ছে কি ধরো একতলা থেকে তিনতলায় আমি ওয়াটারটা হচ্ছে কি ডেলিভার করবো। সেক্ষেত্রে পাম্প আমরা ইউজ করি, সবার বাড়িতেই আছে সেই পাম্পগুলো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে এনার্জি একটু সাপ্লাই করতে হয়। এনার্জিটা সাপ্লাই করতে কিভাবে এনার্জিটা সাপ্লাই করবো, এনার্জি সাপ্লাই করতে গেলে আমরা জানি এনার্জির কটা ফর্ম আছে। হ্যাঁ, ব্রিফলি পরে ডিসকাস করবো, কিন্তু আপাতত জেনে রাখো যে এনার্জি দুটো টাইপের খুব ইজিলি হয়। একটা হচ্ছে ওয়ার্ক, আরেক হচ্ছে হিট। ঠিক আছে, কিন্তু সব থেকে ইজিয়েস্ট, সব থেকে একদম সিম্পল আর ইজি এনার্জি হচ্ছে ওয়ার্ক। কিছু করলেই ওয়ার্ক হচ্ছে কি হয়ে যায়, এবং ওয়ার্ক হওয়ার পরে কিন্তু হিটটা জেনারেট হয়। তো ওয়ার্ক হচ্ছে কি মানুষের কাছে সব থেকে ইজিলি অ্যাভেলেবল এনার্জি। তো সেই এনার্জিটা হচ্ছে কি আমরা খুব ইজিলি হচ্ছে কি এই
এই যে এখানে যে মেশিনটা সেট করব, যে মেশিনটা লো এনার্জি লেভেল থেকে হাই এনার্জি লেভেলে ওয়াটারটাকে ট্রান্সফার করবে, সেটাকে খুব ইজিলি হেল্প করবে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক খুব ইজিলি ট্রান্সফার করা যায়। তাহলে এটা এটা আমাদের কাছে খুব নোন হচ্ছে কি মেশিন হচ্ছে কি মোটর। হ্যাঁ, মোটর কি করে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে তোমার হচ্ছে কি মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট করে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে খুব ইজিলি। তো মোটরটা আমি যদি সেন্ট্রিফিউগাল পাম্পের সাথে সেট করি, তাহলে সে ইজিলি হচ্ছে কি মোটরের হেল্পের জন্য এক্সটার্নাল যে ওয়ার্কটা আমি দিলাম তার জন্য লো এনার্জি থেকে হাই এনার্জিতে তোমার হচ্ছে কি ওয়াটারটা ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, এইটা হচ্ছে পাম্প। এবার সেন্ট্রিফিউগাল পাম্প কেন বলেছে? সেন্ট্রিফিউগাল পাম্প বলার কারণ হচ্ছে কি সেন্ট্রিফিউগাল। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল কথাটার মানেই আমরা জানি। হ্যাঁ, সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল দুটো টাইপের আছে, অপকেন্দ্রিক বল আর হচ্ছে কি তোমার অবকেন্দ্রিক বল। মানে হচ্ছে কি একটা সার্কেলের মধ্যে ঘুরছে, একটা মনে করো একটা পাথর আমি করে ঘোরাচ্ছি, তাহলে এভাবে ঘোরাতে ঘোরাতে থাকলে তাহলে কি বাইরের দিকে একটা হচ্ছে কি ফোর্স আমরা পাই, সেটাকে আমরা বলি কি হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল বল। সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে এই যে একটা পাথরকে আমি বেঁধে দিলাম আর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, এবার এটাকে যদি আমি ঘোরাতে থাকি তাহলে বাইরের দিকে একটা হচ্ছে কি তোমার ফোর্স হচ্ছে কি অ্যাপ্লাই হয়, সেই ফোর্সটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়। যেমন তুমি সাইকেলের ক্ষেত্রে ধরো সাইকেলিং করছো, খুব জোরে সাইকেল চালাচ্ছ, হ্যাঁ, তুমি কি করলে একটা টার্নিং আসলো, খুব জোরে সাইকেল চালিয়ে সেই টার্নিং এর মধ্যে তুমি সাইকেলটাকে জোরে চালানোর চেষ্টা করলে, তাহলে কি হবে দেখবে মনে করে এই টার্নিং বরাবর যখন এই টার্নিংটা ক্রস করবে তখনই দেখবে তুমি কিন্তু বাইরের দিকে ছিটকে যাওয়ার তোমার একটা চান্স থাকে। সেইটা কেন? কারণ হচ্ছে সেই ওই বাইরের দিকে তোমার হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সটা আছে বলেই হচ্ছে কি সে তোমাকে বাইরের দিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ ভেতরের দিকে একটা তোমার হচ্ছে কি ফোর্স এটাকে বাধা দেয়, সেটা আলাদা ব্যাপার। তো তার মানে হচ্ছে কি যেহেতু সেন্ট্রিফিউগাল পাম্প হচ্ছে নিজে ঘুরছে, রোটেট করছে, এর জন্য হচ্ছে কি সেন্ট্রিফিউগাল হচ্ছে অ্যাকশনও তৈরি হচ্ছে, মানে সেন্ট্রিফিউগাল যে ফোর্সটা সেটাও তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলছে সেন্ট্রিফিউগাল পাম্প। ঠিক আছে, এবার সিম্পল কেস যদি রেসিপ্রোকেটিং পাম্পের কথা ভাবি, রেসিপ্রোকেটিং মানে হচ্ছে রেসিপ্রোকেট করবে, রেসিপ্রোকেটের মানেই হচ্ছে কি তোমার টু অ্যান্ড ফ্রো মোশন। টু মানে হচ্ছে এই ডিরেকশন, ফ্রো মানে অপোজিট ডিরেকশন। তাহলে একটা সিলিন্ডার আছে, এইভাবে করে পিস্টনটা এই ডিরেকশন আর এই ডিরেকশনে মুভ করতে থাকে, তারপরেই হচ্ছে কি সেটা কাজ করে। যেমন হচ্ছে টিউবওয়েল জানি আমরা, আমাদের সবার বাড়িতেই টিউবওয়েল আছে, টিউবওয়েলে সেই কাজটা হয়, সিলিন্ডারের ভেতরে পিস্টন থাকে, সেই পিস্টনটা হ্যাঁ টু অ্যান্ড ফ্রো মোশন করে। এখানে কিন্তু কোনো মানে কি মানে রোটেটিং কোনো কম্পোনেন্ট নেই, এই জন্য এখানে কিন্তু এটার নাম কিন্তু সেন্ট্রিফিউগাল তোমার হচ্ছে কি দেওয়া নেই, কারণ রোটেটিং কম্পোনেন্ট থাকলে আমরা সেন্ট্রিফিউগাল দিতে পারি। এখানে যেহেতু রেসিপ্রোকেট আছে তাই এই জন্য হচ্ছে রেসিপ্রোকেট করছে টু অ্যান্ড ফ্রো মোশন, সেটাও আমরা পরে করবো, কিন্তু সেন্ট্রিফিউগালের মানেটা হচ্ছে কি তোমার এইটা। এবার ওয়ার্কিং প্রিন্সিপালে চলে আসি, সবাই জানি এটা সিম্পল স্ট্রাকচার কি, এটা ধরো রিজার্ভার যেখানে ওয়াটারটা আছে, রিজার্ভার, এই রিজার্ভারে জল আছে, এই জলটা আমাকে তুলে ফেলতে হবে 3 তলায়, ধরো ধরো থার্ড ফ্লোর, 3 তলায় বা 4 তলায় যেখানেই তুলতে হবে। তাহলে সেন্ট্রিফিউগাল পাম্পটা কিভাবে থাকবে, এইভাবে থাকবে, একটা পাইপ থাকবে, দুটো পাইপ থাকবে, একটা পাইপ দিয়ে যেখান দিয়ে জলটা নেবে সেন্ট্রিফিউগাল পাম্প আর কি জলটা ডেলিভার করবে 3 তলায় বা 4 তলায় যেখানেই বলো, সেখান দিয়ে একটা পাইপ থাকবে। ঠিক আছে, তো সেন্ট্রিফিউগাল পাম্পের প্রথমে আমরা ধরে নিই কি কি কম্পোনেন্ট আছে, মানে পাম্পের সঙ্গে না, পাম্পের ভেতরে কি কি আছে সেটা পরে বলছি, কিন্তু পাম্পের সাথে কি কি আছে এইগুলো পাম্পের সঙ্গে সেট করা হয়। সবার প্রথমে হচ্ছে কি একটা থাকে স্ট্রেইনার। স্ট্রেইনার মানে আমরা জানি, স্ট্রেইনার মানে হচ্ছে কি ছাঁকনি। হ্যাঁ, মনে করো সেন্ট্রিফিউগাল পাম্প যখন চলছে তখন ধরো কিছু পাথর পুরি বা হচ্ছে ইমপিউরিটিস, কিছু হচ্ছে বালি টালি কিছু চলে আসলো জলের সাথে, তাহলে সেটা ভেতরে যদি চলে যায় তাহলে পাম্পটাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য আমরা একটা ছাঁকনি ইউজ করছি, যেখানে যেন কোনো রকম অবস্ট্রাকশন বা কোনো রকম হচ্ছে কি পাথর নুড়ি বালি এগুলো যেন না ঢুকতে পারে, এই জন্য হচ্ছে কি স্ট্রেইনারটা ইউজ করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি তোমার ছাঁকনি। হ্যাঁ, বাংলায় বললে ছাঁকনি। এরপরে আছে কি এই জায়গাটা আছে, এই জায়গাটা এটা হচ্ছে কি ফুট ভাল্ব। ফুট ভাল্ব হচ্ছে কি তোমার নন রিটার্ন ভাল্ব, নামটার মধ্যে আসছে নন রিটার্ন ভাল্ব। নন রিটার্ন মানে হচ্ছে কি
একটা যদি ভাল্ব থাকে এরকম, হ্যাঁ, তাহলে ভাল্বটা হচ্ছে কি এদিক দিয়ে যদি আমার ওয়াটারটা আসে তাহলে ভাল্বটা একটা ডিরেকশনেই হচ্ছে কি তোমার মুভ করে, নন রিটার্ন, মানে হচ্ছে কি যদি এই ডিরেকশনে মুভ করে তাহলে অপোজিট ডিরেকশনে মুভ করতে পারবে না, এই জন্য বলছে এটাকে নন রিটার্ন। তার মানে হচ্ছে কি ফ্লুইড যখন যখন ওয়াটারটা এদিক দিয়ে যাবে, যদি কোনো কোথাও যদি এনার্জি কোথাও যদি পড়ে মানে তোমার হচ্ছে কি লস হয়ে যায়, তাহলে ওয়াটারটা আস্তে আস্তে কি নিচে পড়ে যেতে পারে আবার, যেহেতু এনার্জিটা কমে যাচ্ছে। কিন্তু যেহেতু নন রিটার্ন ভালভ বা ফুল ভালভ আছে তাহলে ওয়াটারটা কিন্তু পড়তে পারবে না, কারণ এটা হচ্ছে কি একটা ডিরেকশনে শুধু একটা ডিরেকশনে একটা দিকেই ওপেন হয় ভালভটা, আরেকটা দিকে ওপেন হয় না। যদি এইভাবে করে ওয়াটারটা আসে তাহলে শুধু এই এই দিকেই হচ্ছে কি তোমার হচ্ছে কি ভালভটা ওপেন হবে, অন্য দিক থেকে ওপেন হবে না। এই জন্য এই ভালভটা দরকার। মানে যদি কোনো কেস যদি লিকেজ হয়ে যায় বা হচ্ছে এনার্জিটা ড্রপ করে যায়, যেন ওয়াটারটা ওইখানেই থাকে, ওয়াটারটা যেন আবার না তোমার হচ্ছে কি এই রিজার্ভারে চলে আসে, এই জন্য ফুড ভালভটা ইউজ করা হচ্ছে। আর সামটা কি, সামটা হচ্ছে কি রিজার্ভারের যে ওয়াটার লেভেলটা আছে সেটাকেই বলছে সাম। ঠিক আছে, যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের যে ওয়াটার লেভেলটা আছে সেটাকে বলছে সাম। ঠিক আছে, এরপরে কি আছে, একটা সাকশন পাইপ আছে যে পাইপের থ্রু দিয়ে তোমার জলটা ভেতরে আসছে। ঠিক আছে, এছাড়া দুটো ফ্লেঞ্চ করে দেওয়া আছে, কারণ পাইপটা হচ্ছে কি বেন্ড করা এখানে, তাহলে আমি ফ্লেঞ্চ করে দিয়েছি, ভালভ করে দিয়েছি। ঠিক আছে, এবার সাকশন দিয়ে যখন জলটা যাচ্ছে তখন হচ্ছে কি একটা প্রেসার গেজ সেট করে দেওয়া আছে এখানে প্রেসারটা মাপার জন্য। সিমিলারলি এখানেও তাই আছে, এখানে আরেকটা প্রেসার গেজ আছে এবং এটা হচ্ছে তোমার তো থার্ড ফ্লোরে আমি জলটা পাঠাবো, তাহলে হচ্ছে কি তোমার এইভাবে ট্রান্সফার হবে। ঠিক আছে, এবার কিভাবে কাজ করছে, কাজটা কিভাবে করছে, কাজটা করছে কিভাবে, এবার ধরো আমি এইগুলো মুছে দিলাম। ঠিক আছে, এইটা বাইরে হচ্ছে ট্যাঙ্কের ওয়াটার লেভেল। তাহলে এখানে প্রেসারটা কত, বাইরে যা প্রেসার আছে, বাইরে মানে কি এই সারাউন্ডিংসে যা প্রেসার আছে বাইরে নেচারে সেটাই, তার মানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার বাইরে অ্যাটমসফেরিক প্রেসার। এবার কি হচ্ছে এই পাম্পের সাথে একটা মোটর লাগিয়ে দেওয়া আছে, মোটরটা যেই তুমি স্টার্ট করবে সঙ্গে সঙ্গে কি হবে তোমার পাম্পটা ঘুরতে থাকবে মোটরের সাথে, ঘোরার জন্য কি হবে এখানে কিন্তু প্রেসারটা কমে যায়, ঘোরার জন্য প্রেসারটা এখানে কমতে থাকে। ঠিক আছে, এই ঘোরার জন্য প্রেসারটা কমতে থাকে, প্রেসারটা যদি এখানে কমে তাহলে সিমিলারলি এখানে এইদিকেও কমে যাচ্ছে। যদি এখানে কমতে থাকে তাহলে বাইরে দেখো অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার মানে আমি জানি 101.1 কেপিএ, বাইরে এই প্রেসার, আর ভেতরে যেহেতু মোটরটা চালিয়ে দিচ্ছি এবং সেন্ট্রিফুগাল পাম্পটা ঘুরছে তখন হচ্ছে কি তোমার প্রেসারটা কমে গেছে, তাহলে অবশ্যই সেটা কমে গেছে অ্যাটমসফেরিক প্রেসারের থেকে কমে গেছে। তাহলে আমরা কি জানি এনার্জি লেভেল, একটু আগে বললাম যে হাই এনার্জি লেভেল থেকে লো এনার্জি লেভেল অটোমেটিকলি ফ্লো করবে, তাহলে বাইরে অ্যাটমসফেরিক প্রেসার আর ভেতরে হচ্ছে কি প্রেসারটা কমে গেছে, তাহলে ওয়াটারটা কি হবে অটোমেটিকলি এখান থেকে তোমার হচ্ছে ভেতরে ঢুকে যাবে। ঠিক তো, ওয়াটারটা অটোমেটিকলি ভেতরে ঢুকে যাবে, ঢোকার পরে এবার ঢুকে গেল, ঢুকে গিয়ে তারপরে তোমার হচ্ছে সেন্ট্রিফুগাল পাম্পের থ্রু দিয়ে, এবার যেহেতু সেন্ট্রিফুগাল ফোর্স এখানে একটা কাজ করছে তাহলে কি হবে এত দূর অব্দি তো চলে আসলো ওয়াটারটা, যেহেতু প্রেসারটা কম। এবার এইখানে সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য আমরা কি জানি, সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য সেটা কি একদম তোমার হচ্ছে কি মানে ফোর্সফুলি মানে হচ্ছে জোর করে সেটাকে হচ্ছে কি এখানে ডেলিভার করে দিচ্ছে জোর করে, এই ফোর্সের জন্য। কোথাও যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হয় আমরা জানি নিউটনের সেকেন্ড ল কি করে, ফোর্স অ্যাপ্লাই করলে সেই বডিটা, কোনো বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করলে সেই বডিটা মুভ হতে বাধ্য। তো সিমিলারলি যদি এখানে জলের উপরে যদি সেন্ট্রিফুগাল ফোর্স যে টাইপেরই ফোর্স হোক যদি অ্যাপ্লাই হয় তাহলে সেটাকে অবশ্যই হচ্ছে সে কি করবে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে। তো এই যে এর সাথে একটা পাইপ সেট করে দেওয়া আছে ডেলিভারি পাইপ, তাহলে সেটা অবশ্যই সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য সেটা ও ট্রান্সফার করে দিচ্ছে ডেলিভারি পাইপে, তারপরে সেটা চলে যাচ্ছে হচ্ছে তোমার থার্ড ফ্লোরে। ওয়ার্কিং প্রিন্সিপালটার কথা আমরা যদি ভাবি সেন্ট্রিফুগাল পাম্পের ভেতরের কথা, সেন্ট্রিফুগাল পাম্পের ভেতরে কি কি আছে এটাকে আমি বড় করে এখানে ড্র করেছি কি আছে ভেতরে। সেন্ট্রিফুগাল পাম্পের ভেতরে প্রথমে আছে কেসিং, কেসিং মানে খাঁচা, তারপরে আছে কি গাইড ভেন, এটা থাকতে পারে নাও থাকতে পারে, বাড়িতে যতগুলো তোমার হচ্ছে পাম্প আছে তাদের মধ্যে নেই, বড় টাইপের পাম্প হলে সেগুলোতে তোমার হচ্ছে কি থাকে গাইড ভেন। তারপরে আছে কি ইম্পিলার, যেটা মেইনলি হচ্ছে কি তোমার
সেন্ট্রিফুগাল ফোর্স বা হচ্ছে কি মেইন যেটা কাজ করছে। ঠিক আছে, ইম্পিলার কিছু না, একটা ডিস্ক আছে, একটা ডিস্কের উপরে একটা মানে তোমার হচ্ছে কি কার্ভেচার করা যদি ব্লেড কিছু যদি রেখে দেওয়া হয় সেটাকে ইম্পিলার বলে, এবং সেটা যদি কাজ করে কোনটা তোমার হচ্ছে সেটা যদি ওয়ার্ক তুই এনার্জি ট্রান্সফার করে তাহলে সেটাকে আমরা কি বলছি ইম্পিলার। এবার দেখো সেন্ট্রিফুগাল পাম্পের কাজটা কি, দেখো মাছ ওয়াটারটা যখন সাকশন পাইপ দিয়ে ভেতরে ঢুকছে তখন কিন্তু কোথা দিয়ে ঢুকছে, মাঝখান দিয়ে ঢুকছে, সেন্ট্রিফুগাল মাঝখানে ঢুকছে। এই সেন্টারটাকে বলা হচ্ছে কি আই অফ দ্য পাম্প, আই। ঠিক আছে, এটা মাঝখানে ঢুকছে, তারপরে বাইরে দিয়ে বেরিয়ে ডেলিভার হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি ওয়াটারটা ঢুকবে কোথা দিয়ে, ওয়াটারটা ঢুকবে এখান দিয়ে, এই যে মাঝখান দিয়ে, আই অফ দ্য পাম্প। ঠিক আছে, এবার আই অফ দ্য পাম্পে ঢুকলো, ঢুকে ইম্পিলারের সাথে চলে আসলো, ইম্পিলার ব্লেডের মাঝখান দিয়ে ওয়াটারটা ট্রান্সফার হচ্ছে। এবার হচ্ছে আসল এনার্জি কনভার্সন, যে কিভাবে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, সেন্ট্রিফুগাল ফোর্স তো আছেই, তার সাথে কি হচ্ছে ফ্লুইডের কি এফেক্ট হচ্ছে ফ্লুইডের। ঠিক আছে, দেখো এই ইম্পিলারগুলো যে ব্লেডগুলো রাখা আছে কিরকম টাইপের, আমি আলাদা করে ড্র করছি। এটা হচ্ছে আই, ব্লেডগুলো আছে কি এইরকম টাইপ ব্লেডগুলো। দেখো এই ভেতর দিয়ে আই দিয়ে হচ্ছে কি ওয়াটারটা ঢুকলো, ঢুকে দেখো এখান দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, তো দেখো এটা কিরকম এরিয়াটা, এই দুটো ব্লেডের মাঝখানের যে প্যাসেজটা আছে, গ্যাপটা আছে, সেখান দিয়ে ওয়াটারটা কিন্তু বেরিয়ে আসছে। তো এই গ্যাপটা একটা জিনিস দেখতে হবে, যে দেখো যখন ঢুকছে তখন তার মধ্যে যে গ্যাপটা, আর যখন বেরিয়ে আসছে তার মধ্যে গ্যাপটা অনেক বেশি। এটা করার পেছনে একটা কিন্তু কারণ আছে কেন করছে। কারণটা কি, যে গ্যাপটা কেন বাড়িয়ে দেওয়া হয়েছে, আমার কি দরকার, আমার উদ্দেশ্যই হচ্ছে কি প্রেসারের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা হচ্ছে প্রেসার লো আর এটা হচ্ছে হাই প্রেসার। আমি লো প্রেসার থেকে হাই প্রেসার বা লো এনার্জি লেভেল থেকে হাই এনার্জি লেভেলে ওয়াটারটাকে ট্রান্সফার করব। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, প্রত্যেকটা স্টেজে মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাকে প্রেসারটাকে বাড়িয়ে 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 যেতে হবে, তারপরে না হাই প্রেসারে যাবে একবারে। এই জন্য আমি পাম্পের ভেতরে কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে প্রেসারগুলো বাড়তে থাকে। কিভাবে বাড়ছে, আমি বললাম যে যখন ঢুকছে ওয়াটারটা তখনকার দেখো গ্যাপটা, আর যখন বেরিয়ে যাচ্ছে তখনকার গ্যাপটা বেশি। তার মানে হচ্ছে কি এই বাইরে যে গ্যাপটা আছে তার গ্যাপটা বেশি, মানে তার এরিয়াটা বেশি, গ্যাপ বেশি, এই ক্রস সেকশনের এরিয়াটা অনেক বেশি এর তুলনায় যেটা ঢুকছে। তাহলে দেখো এখানে কন্টিনিউটি ইকুয়েশনের একটা কাজ আছে, কিউ হচ্ছে কনস্ট্যান্ট বলছে, মানে হচ্ছে এরিয়া ইন্টু ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, মানে হচ্ছে কি এরিয়া ইন্টু ভেলোসিটি কনস্ট্যান্ট বলছে। তার মানে হচ্ছে কি এটা সবসময় কনস্ট্যান্ট, যে কোনো পয়েন্টে তুমি এরিয়া ইন্টু ভেলোসিটি কনস্ট্যান্ট। হ্যাঁ, কোথাও যদি এরিয়া বাড়ে তাহলে কি হবে, ভেলোসিটি কমে যাবে। কেন, এটার ইনটু তো কম, মনে করো এরিয়া 5 সেন্টিমিটার আর ভেলোসিটি দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে বললো যে ভেলোসিটি কত হবে, 5 সেন্টিমিটার হচ্ছে কি এরিয়ার মধ্যে কত ভেলোসিটি হবে, তাহলে এটা কনস্ট্যান্ট হবে। তাহলে এরিয়া যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ভেলোসিটি কত হবে তোমার, অবশ্যই কম হতে হবে। মনে করো এদের ডিসচার্জ মনে করো বলছে 10 মিটার কিউব/সেকেন্ড বলে দিল, তো এরিয়া হচ্ছে 5 সেন্টিমিটার আর তোমাকে ডিসচার্জ আছে কত 10 সেন্টিমিটার, তাহলে ভেলোসিটি কত হচ্ছে 5 মিটার/সেকেন্ড, সরি 5 মিটার বললাম, 5 মিটার/সেকেন্ড। এবার সিমিলারলি যদি আমি এরিয়াটা আরো বাড়াই 10 মিটার করি তাহলে ভেলোসিটি কত হবে, এরিয়া আরো বাড়ালাম, ভেলোসিটি কত হবে আরো কমে গেল 1 মিটার/সেকেন্ড। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এরিয়া ইন্টু ভেলোসিটিকে যদি আমাকে কনস্ট্যান্ট রাখতে হয়, একটা বাড়লে একটা কমবে, এটাই হচ্ছে কনসেপ্ট, যে এরিয়া যদি বাড়ে তাহলে ভেলোসিটি কমতে হবে, না হলে কিন্তু এদের যে গুণফলটা সমান থাকবে না সবসময়। হ্যাঁ, এই দেখো না, তো এখানে তোমার হচ্ছে 5 মিটার করলাম তখন হচ্ছে ভেলোসিটি 5 মিটার/সেকেন্ড, যখন এরিয়া করলাম 10 মিটার তখন হচ্ছে 1 মিটার। তখন হচ্ছে কি যখনই 5 থেকে 10 মিটার হলো তোমার এরিয়াটা তখনই, সরি মিটার স্কোয়ার, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, যখন 10 মিটার স্কোয়ার হলো তখন অটোমেটিক্যালি কিন্তু তোমার ভেলোসিটিটা কমে 1 হয়ে গেলো যেখানে 5 ছিল। তার মানে হচ্ছে কি এরিয়া যদি বাড়ে তাহলে ভেলোসিটিটা কমতে হবে। আর আমরা সবাই জানি যদি ভেলোসিটি কমে তাহলে কি হয়, ভেলোসিটি কমলে কাইনেটিক এনার্জিও হচ্ছে কি কমতে থাকে। কেন, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হচ্ছে 1/2 × mv²। হ্যাঁ,
যদি এরিয়া বাড়ে তাহলে ভেলোসিটি কমবে, এরিয়া যদি বাড়ে ভেলোসিটি কমে গেল, তাহলে কি হলো, ভেলোসিটি যদি কমে তাহলে ভি স্কোয়ারটাও কমে গেল, তাহলে কাইনেটিক এনার্জিটাও কমে গেল। এবার এইটুকু অবধি ঠিক আছে, কাইনেটিক এনার্জিটা কমে গেল। এবার আসছে তোমার কি, আমি মুছে ফেললাম, এবার আসছে আমাদের দ্বিতীয় ল যেটা দরকার, এনার্জির ইকুয়েশন। এনার্জির ইকুয়েশন, ঠিক আছে, সেটাকে আমরা বলি বার্নৌলিজ ইকুয়েশন। সবাই জানো হয়তো বার্নৌলিজ ইকুয়েশন কি। বার্নৌলিজ ইকুয়েশন হচ্ছে কি, প্রেসার এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এটাকে আরো অনেক ভালোভাবে বলা যায়। তো আজকে যেহেতু সেন্ট্রিফুগাল পাম্প পড়াচ্ছি ওই জন্য বেশি ডিটেলসে যাচ্ছি। পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু টোটাল এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা ওর ক্ষেত্রে কি বলছে, যে যতগুলো এনার্জি আছে সবগুলো মিলে হচ্ছে কি কনস্ট্যান্ট। এবার এটাও দেখো, এক্ষেত্রে আমি পোটেনশিয়ালে যাচ্ছি না, পোটেনশিয়াল হচ্ছে হাইটের উপর ডিপেন্ড করছে। আমি শুধু প্রেসার আর কাইনেটিকের কথা ভাবছি, যেহেতু সেন্ট্রিফুগাল পাম্প পড়াচ্ছি। ওটাও আসবে পরবর্তীকালে, আমরা পড়বো। প্রেসার এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বার্নৌলিজ ইকুয়েশন করছে। এর সাথে পোটেনশিয়ালটাও আছে, কিন্তু ওটা আমরা এখন ধরছি না আবার, ঠিক আছে। এবার আমার কথা হচ্ছে কি, এরিয়া যখন বাড়লো তখন ভেলোসিটি কমে গেল, ভেলোসিটি যদি কমে তাহলে তোমার কাইনেটিক এনার্জি কমে গেল। যদি কাইনেটিক এনার্জি কমে যায় তাহলে কি বাড়বে, দেখো এটা প্লাস আছে, প্লাস ফর্মে আছে, যোগ ফর্মে আছে। হ্যাঁ, এবার বলছে টোটাল এনার্জি কনস্ট্যান্ট, প্রেসার এনার্জি মনে করো 10, কাইনেটিক এনার্জি 5, পোটেনশিয়াল এনার্জি 5 ইকুয়ালস টু কত, 20, 20, ঠিক আছে। ইউনিটটা লিখছি না, 20। এবার যেই কাইনেটিক এনার্জি এখানে কি হয়েছে, কমে গেছে, তাই তো, তাহলে আমি 5 থেকে 2 করে দিলাম, তাহলে 10 প্লাস 2 প্লাস 5 কত হলো, 17। তাহলে 3 কমে গেল। আমাকে সূত্র কি বলছে, আমার ল বলছে কি এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তার মানে হচ্ছে কি, এটা 17 হয়েছে, 3 কোথায় গেল জানি না। তার মানে হচ্ছে কি, এটা যেহেতু সবসময় যদি কনস্ট্যান্ট থাকতে হয়, 3 তাহলে কোথাও যোগ হয়েছে, 3 কোথাও চেঞ্জ হয়েছে। আমরা জানি থার্মোডাইনামিক্সের লয়ে পড়েছি যে এনার্জি কখনো ডিস্ট্রয় করা যায় না, এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে সবসময় ট্রান্সফার করা যায়। তো কোথায় গেল এনার্জিটা, তার মানে হচ্ছে কি, ভেলোসিটি যেহেতু কমে গেল তো এনার্জিটা অবশ্যই এখানে পোটেনশিয়াল এনার্জিতে বা প্রেসার এনার্জিতে চলে গেছে। থার্মোডাইনামিক্সের ল তাই বলছে যে এনার্জি সবসময় একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করা যায়, এনার্জি কখনো ডিস্ট্রয় করা যায় না। তাহলে এই যে 3 ইউনিট এনার্জি, এটা নিশ্চয়ই কোথাও কনভার্ট হয়ে গেছে, মানে কোথাও হচ্ছে কি তোমার চেঞ্জ হয়ে গেছে। কোথায় চেঞ্জ হয়েছে, আমি বললাম পোটেনশিয়ালটাকে আপাতত বাদ দাও, হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জিটাকে, তাহলে যদি এটাকে বাদ দিই তাহলে কোথায় গেল, এটা প্রেসারে গেল। যদি 10-এর জায়গায় এটা যদি 13 হয়ে যেত তাহলে কি হলো, মিলে গেল, 20 হয়ে গেল। তাহলে কি হবে, একটা কমলে আরেকটা বাড়তে হচ্ছে। এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে দেখো, কন্টিনিউটি ইকুয়েশনে বলছে কি, এরিয়া যদি বাড়ে তাহলে ভেলোসিটি কমবে, ভেলোসিটি যদি কমে তাহলে হচ্ছে কি তোমার কাইনেটিক এনার্জি হচ্ছে কি কমে যাবে, কাইনেটিক এনার্জি যদি কমে তাহলে প্রেসার এনার্জি বাড়বে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, সেন্ট্রিফুগাল পাম্পে যখন এই আই দিয়ে বেরিয়ে আসলো, ইম্পিলারে আসলো, তখন কি হলো, যেহেতু দেখো স্ট্রাকচারটা এরকম, তাহলে এর পরে কি হলো, প্রেসার এনার্জিটা বাড়লো, প্রেসার এনার্জিটা বাড়লো। এরপরে হচ্ছে গাইড 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 ভেন। এটা অনেক ক্ষেত্রে ছোট ইউনিটের ক্ষেত্রে ইউজ করা হয় না, যে ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে ইউজ করা হয়। গাইড ভেনটা কি, কথাটার মধ্যেই আছে, এটা গাইড, গাইড মানে হচ্ছে গাইড করছে, কাকে গাইড করছে, ওয়াটারটাকে গাইড করছে। কোথায়, ওয়াটারটা যখন ইনফিলার দিয়ে বাইরে বেরোচ্ছে, এটা গাইড করছে কোন ডিরেকশনে, টুয়ার্ডস হচ্ছে কি ডেলিভারি পাইপ, বা টুয়ার্ডস হচ্ছে কেসিং। এই ডিরেকশনে হচ্ছে কি ওয়াটারটা গাইড করছে, যাও ওই দিকে যাও, গাইড করছে যে তুমি এই দিকে যাও। এবং এর যে ব্লেড গুলো সেগুলো একদম ইম্পিলারের মতোই দেখতে, ইম্পিলারের ব্লেড গুলো যেমন সেম দেখতে, ঠিক আছে। তো নেচারটাও সেম। দেখো কি আছে, এখানে যা এরিয়া আছে গাইড ব্লেডে, এখানে এরিয়াটা বেড়ে গেছে, তার মানে এখানেও প্রেসার এনার্জিটা বেড়েছে। আমি এতক্ষণ ধরে যা বললাম বোঝালাম একদম সেম, যদি একই রকম দেখতে, এরিয়াটা স্টার্টিং এ কম আছে, পরে গিয়ে বেড়ে গেছে, তার মানে কি এরিয়াটা বাড়ছে। এরিয়া যদি বাড়ে তাহলে ভেলোসিটি কমবে, ভেলোসিটি যদি কমে তাহলে হচ্ছে কাইনেটিক এনার্জিও কমবে, কাইনেটিক এনার্জি যদি কমে প্রেসার এনার্জিও বাড়বে। তার মানে হচ্ছে কি, প্রথমে কি হলো, প্রথমে ইম্পিলারে প্রেসার এনার্জি বাড়লো, তারপরে গাইড ভেন বা গাইড যে
ব্লেড আছে, সেখানেও প্রেশার এনার্জিটা আরো বাড়লো। আমাকে কি দরকার, আলটিমেটলি হাই প্রেশার রিজিয়নে, হাই প্রেশার জোনে ওয়াটারটাকে পাঠানো। আমি জানি যে গ্রাউন্ড ফ্লোর বা হচ্ছে কি একতলায় যা প্রেশার, 3 তলায় তার থেকে প্রেশার অনেক বেশি তুলতে, তাই তো? তুলতে গেলে প্রেশারটা অনেক বেশি লাগে। তাহলে আমি দেখছি কোথায় কোথায় এনার্জিটা চেঞ্জ হচ্ছে। প্রথমে ইম্পিলারে চেঞ্জ হলো, তারপরে গাইড প্লেটে চেঞ্জ হলো, এবার চলে আসছে কেসিং। এবার কেসিং এরও একটা কাজ আছে, অনেক কেসিং এর একটা কাজ আছে, কারণ কেসিংটা ওই রকমই দেখতে। কেন কেসিংটা কিরকম দেখতে? গ্র্যাজুয়ালি ইনক্রিজিং অর্ডার, মানে হচ্ছে কি গ্র্যাজুয়ালি কেসিং এর এরিয়াটা বাড়তে বাড়তে যাচ্ছে। দেখো এখানে যা এরিয়া কেসিং এর, এই যে গ্যাপে যা এরিয়া আছে, এখানে যা এরিয়া আছে, তার তুলনায় এখানে এরিয়াটা বেশি, এখানে এরিয়াটা আরো বেশি, এখানে এরিয়াটা আরো বেশি। তার মানে হচ্ছে কি এইটাও এরকম তৈরি করার পেছনে আরেকটু কারণ আছে। কি? আবার একই কনসেপ্ট, যদি এরিয়া বাড়তে থাকে আস্তে আস্তে, তাহলে কি হবে? ভেলোসিটি কমবে। এরিয়া যদি বাড়তে থাকে ভেলোসিটি কমবে, ভেলোসিটি যদি কমে কাইনেটিক এনার্জি কমবে, কাইনেটিক এনার্জি কমলে প্রেশার এনার্জি বাড়বে। তার মানে হচ্ছে কি একটা প্রেশার এনার্জি বাড়লো হচ্ছে ইম্পিলারে, দ্বিতীয় প্রেশার এনার্জি বাড়লো তোমার গাইড প্লেটে, তৃতীয় প্রেশার এনার্জি কোথায় বাড়ছে? আরো আরো বাড়ছে কোথায়? সেটা হচ্ছে তোমার কেসিং। কেসিংটা এরকম স্পাইরাল টাইপের দেখতে, স্পাইরাল টাইপের দেখতে, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং এরিয়া, মানে হচ্ছে এরিয়াটা বাড়তে 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 যাচ্ছে, গিয়ে ডেলিভারি পাইপে চলে আসবে। হ্যাঁ, এইভাবে করে হচ্ছে কি তোমার এরিয়াটা যেহেতু বাড়ছে, আস্তে আস্তে হচ্ছে কি এরিয়া বাড়তে ভেলোসিটি কমে গেল, কমতে কমতে প্রেশার এনার্জি বাড়তে থাকলো, আলটিমেটলি হচ্ছে কি এখানে তোমার ট্রান্সফার করে দিল। এইটা হচ্ছে কি তোমার। এবং দেখো তার মানে হচ্ছে কি সেন্ট্রিফুগাল পাম্পে ঢোকার আগে কিন্তু কোন রকম এরকম এনার্জি চেঞ্জ আমরা দেখতে পাইনি, একমাত্র শুধু ন্যাচারাল যেটা চেঞ্জ হয়েছিল সেটা দেখতে পেয়েছিলাম। সেটা কি? এখানে এটা মোটরের জন্য, ঘোরার জন্য এখানে হচ্ছে ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, মানে প্রেশারটা কমে যাচ্ছে খুবই, বাইরে অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার মানে হাই প্রেশার থেকে লো প্রেশার অটোমেটিকলি ওয়াটারটা ঢুকে যাবে। তাহলে এখানে একটা আমাদের এর পারফরমেন্সটা জানতে গেলে আমাকে এখানে একটা প্রেশার গেজ লাগবে, যেহেতু পুরো খেলাটাই হচ্ছে প্রেশারের উপর, তাহলে এখানে একটা প্রেশার গেজ লাগবে, এই জন্য একটা প্রেশার গেজ সেট করে দেওয়া আছে। এবং তারপরে যখন প্রেশারটা প্রত্যেকটা পয়েন্টে বাড়তে 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 যখন ডেলিভারি পাইপে চলে গেল, সেখানে তার মানে প্রেশারটা খুব হাই, তাহলে সেখানেও একটা প্রেশার গেজ লাগবে। এই জন্য হচ্ছে প্রেশার গেজ, দুটো প্রেশার গেজ আমার দেওয়া আছে। ঠিক আছে, এটাই হচ্ছে কি তোমার সেন্ট্রিফুগাল পাম্পের হচ্ছে কি পুরো তোমার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপরে আমাদের আসবে যে তোমার এর ভেলোসিটি ট্রায়াঙ্গেলটা কিভাবে তৈরি হলো। হ্যাঁ, ভেলোসিটি ট্রায়াঙ্গেল আমি বলে দিচ্ছি শিওর শর্ট, যদি একবার একবার ভালো করে বোঝো তাহলে যে কোনো ফ্লুইড মেশিন এর হচ্ছে কি ভেলোসিটি ট্রায়াঙ্গেল তুমি চোখ বন্ধ করে ড্র করতে পারো। একটা যে কোনো মেশিনের যদি তুমি বুঝে যাও, একটা যে কোনো সিঙ্গেল ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যে কোনো মেশিনে তুমি তৈরি করতে পারবে। শুধু কিছু ইনপুট জানতে হবে, ছোটখাটো জিনিস জানলেই তুমি নিজের থেকে তুমি ড্র করে নিতে পারবে যে কিরকম হতে পারে। হ্যাঁ, তো সেটা আমরা পরবর্তীকালে আমরা ডিসকাস করবো। আজকের লেকচারটা ছিল তোমার হচ্ছে কি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সেন্ট্রিফুগাল